রাইজেন 5 হচ্ছে কনজিউমারদের মধ্যে সব থেকে জনপ্রিয় প্রসেসর, বিকজ আমাদের কনজিউমারদের যে বাজেটটা থাকে না পিসি কেনার, সেটা তো মনে করেন 50,000 থেকে 2 লাখ টাকা এর মধ্যে বেশি সব থেকে রিভলভ করে। তো এর মধ্যে রাইজেন 5 কিন্তু জনগণের মনে খুবই হচ্ছে একটা নাম প্রতিষ্ঠা করে ফেলছে, এবং গেলে সবাই 7500F অথবা যাদের বাজেট একটু কম 8400F বা 7600, তারপরে হচ্ছে 5600G এগুলো কিন্তু খোঁজে। এরকম একটা রাইজেন 7 নিয়ে আমরা একটা ফুল বেঞ্চমার্ক গাইড ভিডিও করছিলাম। আজকেও আমরা রাইজেন 5 গুলো অর্থাৎ কনজিউমার বেসে রিটেল মার্কেটে যে রাইজেন 5 গুলো অ্যাভেলেবল আছে সেটার বেঞ্চমার্ক স্কোরগুলো দেখবো যে কোনটা স্ট্যান্ডিং কিরকম দাম হিসাবে। সাথে আমি শুনে রাখতেছি টেকনিক বাংলাদেশ হাড্ডার দিয়ে একটা লড়াই হবে। চলুন চলে যাক আজকে আমাদের টেকনিক বাংলাদেশে সবগুলো রাইজেন 5 এর মারামারিতে। এই ভিডিওটাতে আমরা যেগুলো কমার্শিয়ালি হচ্ছে এখন রাইজেন 5 গুলো অ্যাভেলেবল আছে সেটা হচ্ছে আমাদের রাইজেন 5 8400F, খুবই পপুলার রাইজেন 5 5600, যেটাতে আমি প্রচুর বিল্ড করি। রাইজেন 5 5600G, এটা তো মনে করেন এটাকে আর কি বলবো, এটা পপুলারের হওয়ার তো আর কোনো ব্যাখ্যাই দিতে হবে না, কি পরিমাণ যে পপুলার, মানুষ পারলে 9900X বাদ দিয়ে এটা নিয়ে যায়, ঠিক আছে। তারপরে রাইজেন 5 7500F আছে, খুবই পপুলার, আমার খুব পছন্দের একটা প্রসেসর। সবার লাস্টে রাইজেন 5 7600টা আছে। 7600Xটা আমি জোগাড় করতে পারিনি, বাট ওটাও তো পপুলার, এগুলো মোটামুটি সব থেকে বেশি পপুলার। তো আজকে আমরা যে টেস্ট সিস্টেমে লাগিয়ে হচ্ছে এটা টেস্টটা করবো সেটা একটু বলে দিই। দুইটা টেস্ট সিস্টেম আমাদের এখানে আছে, কারণ হচ্ছে একটা M4 একটা M5 প্ল্যাটফর্মের। তো M5 প্ল্যাটফর্মে কিন্তু আমরা গিগাবাইটের B850M D3HP মাদারবোর্ডটা নিয়েছিলাম, কোর্সারের ভেনজেন্স 16GB দুইটা স্টিক 32GB 6000 MHz র্যাম, ফার্স্ট প্লায়ার MT360 কুলার, কোর্সার RM750 হচ্ছে পাওয়ার সাপ্লাই, AITC কিংসম্যান 1TB SSD, এবং আমাদের হচ্ছে কোর্সারের এলগাতো যে ক্যাপচার নিওটা আছে সেটা ছিল আমাদের গেমিং ক্যাপচারগুলো করার জন্য। আর M4 সিস্টেমে সবই মোটামুটি সিমিলার, যা হচ্ছে ভেনজেন্সের 16GB দুইটা স্টিক ছিল 32GB DDR4 যেটা 3200 MHz, আর মোটামুটি বাদ বাকি সবই সেম ছিল। আর মাদারবোর্ডটা ছিল গিগাবাইটের B550MK। তো এই তো ছিল আমাদের মোটামুটি স্পেক সিস্টেম। আমরা যেটা করছি প্রথমে একটু সিনথেটিক বেঞ্চমার্কের স্কোরগুলো দেখাবো, যাতে হচ্ছে আপনারা জেনারেশনাল যে ইম্প্রুভমেন্ট বা প্রাইসের গ্যাপের সাথে যে ইম্প্রুভমেন্ট সেটা বুঝতে পারেন। আর গেমিং বেঞ্চমার্ক তো ডেফিনেটলি থাকতেছে। অ্যান্ড আরেকটা জিনিস মিস করে গেছিলাম, এটার সাথে যে জিপিউটা আমরা রাখছি সেটা হচ্ছে RTX 5090, দ্য মেগা 5090, যাতে আমরা প্রসেসরগুলোকে একদম ম্যাক্সিমাম পুশ করতে পারি। দুই টেস্ট সিস্টেমের কেসেই কিন্তু 5090 কনস্ট্যান্ট ছিল। তো কথা না বাড়ি এখন আমরা একটু সিনথেটিক বেঞ্চমার্ক দিয়ে শুরু করি। প্রথমে যখন আমরা গিগ বেঞ্চে শুরু করলাম, আমাদের সবচেয়ে প্রিয় টেস্ট যেটা গিগ বেঞ্চে, দেখলাম যে আমাদের 5600G কিন্তু সিঙ্গেল করে 1921 এবং মাল্টি করে 7697 মতো স্কোর পুশ করতেছে। 5600তে গেলে কিন্তু সেটা একটা বাম্প টাপ হয়ে প্রায় 2100তে চলে গেছে, এবং মাল্টি করে কিন্তু 9232 চলে গেছে। ফেয়ার এনাফ, 5600G কত উইক প্রথম বেঞ্চমার্কে কিন্তু বের হয়ে আসলো। তারপর যখন আমরা একটু M5 শিফট করলাম, DDR5 8400F দেখলাম যে 2620 এবং 12156 মতো স্কোর পুশ করতেছে। এখানে কিন্তু একটা বাম্প আপ আছে। 7500F আরেক কাঠি সরেস, এখানে 2604 এবং 12531 মতো স্কোর পুশ করতেছে। লাস্টে কিন্তু 7600টা 2829 এবং 12835 মতো স্কোর পুশ করতেছে। 7500F আর 7600 মধ্যে তেমন কোনো ডিফারেন্স না পাইলেও এরপরের যে নিচের যে স্লোপটা সেটা কিন্তু বেশ হচ্ছে স্টিপ আছে, অর্থাৎ একটা জেনারেশনাল ইম্প্রুভমেন্ট কিন্তু বেশ ভালো মতো দেখা যাচ্ছে দামের সাথে সাথে। তারপর যখন আমরা একটু টাইম স্পেন মুভ অন করলাম, এখানে দেখেন 3615 হচ্ছে আমাদের 5600G, এটা কিন্তু বাম্প আপ হয়ে 3992 হয়ে যায় খালি 5600তে। 8400F কিন্তু 4424 মতো হয়ে যায়। এরপরে যথাক্রমে 4563 এবং 4645 মতো এখানে স্কোর দেখতে পারতেছেন। ফেয়ার এনাফ, এটাই হওয়ার কথা। সুপার পজিশনে দেখেন, সুপার পজিশনে কিন্তু একদম গ্র্যাজুয়ালি একদম 22962 থেকে শুরু হয়ে এরপরে কিন্তু 38000, তারপরে 33000, তারপরে 41000, 43000 এরকম কিন্তু গ্র্যাজুয়াল একটা দেখা গেছে। খালি এখানে 5600টা 8400F থেকে কিছুটা বেটার করছে, সেটা আপনারা স্কোর দেখে বুঝতে পারতেছেন। সবার লাস্টে স্টিল নোম্যাডে কিন্তু আমরা তেমন একটা ডিফারেন্স দেখি না, কারণ স্টিল নোম্যাড ইজ মেইনলি হচ্ছে আপনার জিপিইউ ভিত্তিক, এর জন্য এখানে খুব একটা ডিফারেন্স কিন্তু আপনারা দেখতে পারতেছেন। স্কোরগুলো একটু দেখে নেন। লাস্টে আমরা যদি একটু নোভা বেঞ্চে সিপি ইউজ করে মুভ অন করি, এখানে কিন্তু আমাদের 5600 যেটা 1404, 5600টা 1446, 8400Fটা কিন্তু একটা বাম্পটা 1710, খালি 7500F যেটা সেটা কিন্তু 1800, এবং 7600টা কিন্তু প্রায় 1839 মতো স্কোর পুশ করছে। সিনথেটিক থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে 5600 থেকে কিন্তু 8400F মোটামুটি ভালোই বেটার আছে, খালি হচ্ছে আপনার সুপার পজিশনটা বাদে। এছাড়া কিন্তু 7500 আর 7600তে কিন্তু আমরা তেমন কোনো ফায়ার পাওয়ারের ডিফারেন্স কিন্তু দেখি নেই। এবার আমরা চলে যাবো যে গেমিংয়ের কী অবস্থা। এবং গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের যেই সিস্টেমটাতে আমরা করছি সমস্ত রকমের রে ট্রেসিং এবং হচ্ছে আপনার ফ্রেম জেনারেশন বা DLSS আমরা অফ করে রাখছিলাম। পুরোটা র গেমিং করছি এবং 2K প্রিসেটে করছি, বিকজ 4K-তে যদি আমরা গেমিংটা করতাম তাহলে ওটা একদম জিপিইউ বাউন্ড হয়ে যেত। এর জন্য আমরা 2K-তে করছি, যাতে একটা ভালো হচ্ছে একটা ডিফারেন্স দেখা যায়। আবার 1080pটা ইয়ের জন্য বেশি কম হয়ে যায়, 5090 জন্য বেশি কম হয়ে যায়। তো এটাই আমরা রাখছি আর কি।
গেমিং এর ক্ষেত্রে প্রথমে যখন আমরা অ্যালেন ওয়েক 2টা একদম হাই প্রিসেটে বা ম্যাক্স প্রিসেটে শুরু করি, তখন দেখলাম যে 5600 জি কিন্তু অ্যাভারেজ 125 এবং 1% মধ্যে 73 FPS এর মতো দিচ্ছে। 5600 কিন্তু প্রায় 37%-এর মতো একটা আপলিফ্ট রাখছে। 8400F কিন্তু 24%-এর মতো একটা আপলিফ্ট রাখছে। 7500F এখানে 41%-এর মতো একটা আপলিফ্ট রাখছে। আর 7600 কিন্তু প্রায় 44%-এর মতো আপলিফ্ট রাখছে। এখানে আপনারা FPS ডাটাগুলো দেখতে পারতেছেন। এরপরে যখন আমরা একটু লাস্ট অফ আস 2 তে মুভ অন করলাম, এখানে আলট্রা প্রিসেটে যখন সেট করে আমরা সব গেমগুলো খেলাম, দেখলাম যে এখানে কিন্তু 5600 যেটা বেজ অ্যাভারেজ 121 এবং 1% 74 FPS এর মতো দিচ্ছে। সেখানে কিন্তু 5600 কিন্তু একটা ভালো বাম্প আছে, প্রায় বাম্প আপ আছে প্রায় 22%-এর মতো। 8400F এর প্রায় 54%-এর মতো বাম্প আপ আছে। 7500F এর প্রায় 71%-এর মতো বাম্প আপ আছে। আর 7600 তে কিন্তু এটা খুবই নমিনাল 69%-এর মতো। এখানে একটা ব্যাপার একটু দেখবেন, আস্তে আস্তে সামনে যেটা দেখবেন, 7500 এবং 7600 মূলত এর একই সিপিইউ। মাঝে মাঝে 7600 কিন্তু 7500F থেকে একটু খারাপ করে ফেলে বা ভাইস ভার্সাটাও কিন্তু হয়। নেক্সট যখন আমরা একটু কিংডম কাম ডেলিভারেন্স 2 তে মুভ অন করলাম, তখন দেখলাম যে 5600 জিটা কিন্তু অ্যাভারেজে 68 FPS এবং 1% 51 FPS এর মতো দিচ্ছে। সেইখানে কিন্তু আমাদের 5600টা কিন্তু 98 এবং 1% 75 FPS এর মতো দিচ্ছে, অর্থাৎ প্রায় 41% বাম্প আপ আবারও। নেক্সট যখন আমরা 8400F এ গেলাম, এখানে কিন্তু 61%-এর মতো বাম্প আপ দেখতেছি। 7500F এ কিন্তু 80%-এর মতো একটা বাম্প আপ আছে এবং 7600 কিন্তু একদম সিমিলার গ্রেডের পারফরমেন্স করছে 7500F এর সাথে। তারপরে যখন আমরা ওয়ারহ্যামার স্ফটিকা স্পেস মেরিন 2 এই গেমটা খেলাম আলট্রা প্রিসেটে আবারও, তখন কিন্তু আমরা দেখলাম যে 5600 জিটা বেস FPS 68 এবং 1% 54 FPS এর মতো দিচ্ছে। 5600টা কিন্তু অ্যাভারেজে 93 এবং 1% 44 FPS এর মতো দিচ্ছে। 8400Fটা কিন্তু প্রায় 50%-এর মতো আপনার আপলিফ্ট দিচ্ছে 5600 জি থেকে। 7500F কিন্তু আপনার 67%-এর মতো একটা আপলিফ্ট দিচ্ছে আপনার 5600 জি থেকে। আর 7600টা কিন্তু সিমিলার মোটামুটি 119 FPS এর মতো অ্যাভারেজ দিচ্ছে। 7500F থেকে 5 FPS এর মতো বেশি দিচ্ছে। সাইবারপাঙ্ক 2077 যখন আমরা বেঞ্চমার্কটা করলাম, দেখলাম যে এখানে কিন্তু 5600 জিটা অ্যাভারেজ 94 FPS এবং 1% 56 FPS এর মতো দিচ্ছে। সেখানে কিন্তু 5600টা প্রায় 45%-এর মতো আপলিফ্ট দিচ্ছে। 8400Fটা কিন্তু প্রায় 60%-এর মতো আপলিফ্ট দিচ্ছে। 7500Fটা কিন্তু প্রায় 77%-এর মতো আপলিফ্ট দিচ্ছে। আর 7600টা কিন্তু প্রায় একদম ছোঁয়া 7500F এর সাথে এখানে কোনো ডিফারেন্স আমরা পাই নাই। নেক্সট যখন আমরা হরাইজন ফরবিডেন ওয়েস্ট এই গেমটাতে মুভ অন করলাম, এখানে কিন্তু আমরা দেখলাম ভেরি হাই প্রিসেটে কিন্তু আমাদের 5600 যেটা বেস অ্যাভারেজে 99 FPS এবং 1% 64 FPS এর মতো দিচ্ছে। 5600টা কিন্তু প্রায় 18%-এর মতো একটা আপলিফ্ট দিচ্ছে। 8400Fটা প্রায় 47%-এর মতো একটা আপলিফ্ট দিচ্ছে। 7500Fটা কিন্তু এখানে 62%-এর মতো আপলিফ্ট দিচ্ছে এবং 7600টা কিন্তু প্রায় 61%-এর মতো আপলিফ্ট দিচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু একটা গ্র্যাজুয়াল স্টিপ আপনারা দেখতে পারতেছেন। এরপর যখন আমরা একটু ব্ল্যাক মিথ উকং এ গেলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক মিথ উকং আসলে খুবই গ্রাফিক্স ইন্টেন্সিভ একটা গেম হওয়ার কারণে এখানে যেটা হয়েছে, এটা একটু জিপিইউ বাউন্ড হয়ে যায় এবং এখানে কিন্তু প্রায় সব গেমেই এখানে কিন্তু প্রায় সব প্রসেসরে আপনারা সেম লেভেলের এফপিএসই পাচ্ছেন, খুব একটা কিন্তু ডিফারেন্স নেই। তাও 7500 আর 7600 কিছুটা আগায় আছে। অবলিভিয়ন রিমাস্টারে যখন আমরা মুভ অন করলাম, এখানে দেখলাম যে 5600 জি কিন্তু বেজ 100 FPS এবং বেজ 100 FPS অ্যাভারেজ এবং 60 FPS 1% লোতো দিচ্ছে। 5600 কিন্তু প্রায় এখানে 27%-এর মতো আপলিফ্ট দিচ্ছে। 8400F কিন্তু 64%-এর মতো আপলিফ্ট দিচ্ছে। 7500 কিন্তু 72%-এর মতো আপলিফ্ট দিচ্ছে। 7600 কিন্তু এখানে 76%-এর মতো আপলিফ্ট দিচ্ছে। এরপরে সবার খুবই প্রিয় গেম RDR2, এটা একটু আমরা খেলে দেখলাম। RDR2 দেখলাম যে 5600 জি কিন্তু অ্যাভারেজ 124 FPS এবং 1% 97 FPS এর মতো হচ্ছে আপনাকে 1% লোতে দিচ্ছে। 5600 কিন্তু এখানে 40%-এর মতো একটা আপলিফ্ট দিচ্ছে অ্যাভারেজ FPS এ ওয়্যারলেস। 8400F কিন্তু এখানে 15%-এর মতো আপলিফ্ট দিচ্ছে। 7500F সেখানে 21%-এর মতো আপলিফ্ট দিচ্ছে এবং 7600 কিন্তু কেন জানে এখানে 7500F থেকে অ্যাভারেজ FPS এ কম স্কোর পুশ করছে। হয়তো এটা আমাদের বেঞ্চমার্ক হিরোর হতে পারে, বাট ইউ ক্যান এক্সপেক্ট যে 7500F আর 7600 উইল আপনার কাজ একই রকমভাবে করবে। নেক্সট যখন আমরা একটু সবার লাস্টে ক্লিয়ার অবস্কার এক্সপিডিশন 33 আমাদের গেম অফ দ্য ইয়ার, এটা যখন আমরা একটু খেললাম একদম আলট্রা প্রিসেটে, দেখলাম যে 5600 জি কিন্তু এখানে অ্যাভারেজ 61 FPS এবং 1% 42 FPS এর মতো দিচ্ছে। 5600 কিন্তু সেখান থেকে প্রায় 40%-এর মতো একটা গ্র্যাজুয়াল আপলিফ্টমেন্ট দেখাচ্ছে। 8400F কিন্তু সেখানে প্রায় 53%-এর মতো একটা আপলিফ্টমেন্ট দেখাচ্ছে। 7500F কিন্তু সেখানে 60%-এর মতো আপলিফ্টমেন্ট দেখাচ্ছে এবং 7600 কিন্তু 7500F থেকে মাত্র 2 FPS আগায় ছিল এবং 1% এর ক্ষেত্রে কিন্তু 3-4 FPS এর মতো আগায় ছিল। তাহলে এই ছিল মোটামুটি আমাদের যে গেমিং বেঞ্চমার্কটা, সেটা আমরা শেষ করলাম। তো এইখান থেকে আসলে কি টেকওয়েটা কি থাকলো, কি টেকওয়ে হচ্ছে আমি 2-3টা পাইছি। এর মধ্যে প্রথমটা হচ্ছে DDR4 সিস্টেম থেকে DDR5 সিস্টেমে গেমিং মাচ বেটার হয়েছে, অনেকটা বেটার হয়েছে। 1-2টা ছন্ন ছাড়া সিনারিও বাদে 5600 থেকে 8400F যেটা, সেটা কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে। ওয়্যারএস দুইটার কিন্তু দাম প্রসেসর হিসেবে কাছাকাছি। একটা সময় যখন হচ্ছে আপনার র্যাম বা প্রসেসরের মার্কেট বা ওভারঅল টেক মার্কেটটা স্টেবল ছিল, তখন কিন্তু আপনার 8400F আর হচ্ছে আপনার 5600 প্রাইস কিন্তু 1-2 হাজার টাকা
1000 টাকার ডিফারেন্স ছিল, আবার মাঝে মাঝে হচ্ছে একই রকম হয়ে যেত, ঠিক আছে। সেই তুলনায় 8400F ক্যান বি আ গুড চয়েস। এখন তো DDR5 র্যামের দাম অনেক উলট পালট হয়ে গেছে। আরেকটা টেকওয়ে যেটা সেকেন্ড, সেটা হচ্ছে AM4 সিস্টেমে, DDR4 সিস্টেমে 5600G যে কত উইক প্রসেসর, সেটা কিন্তু এই টেস্টগুলো দিয়ে একদম বের হয়ে আসছে। তো যারা কেউ যদি এক্সট্রা জিপিইউ নেন, ডেডিকেটেড জিপিইউ নেন, তারপরে যদি ভুলেও 5600G নিয়ে নেন, তাহলে আপনার মাথা চাপড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এনিওয়ে আপনারা 5600G-কে অ্যাভয়েড করেন। 5600G শুধুমাত্র যদি 20-30,000 40,000 টাকার পিসি করেন, সেইখানে যদি আপনি আইজিপিইউটাকে কনসিডার করে নেন, তাহলে কোনো প্ল্যান নেই, সেক্ষেত্রে ঠিক আছে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে 8400F আর 7500F এর মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আরও স্ট্রেচ হয় যখন হচ্ছে আপনি কোনো ধরনের হচ্ছে স্পোর্টস গেমিংগুলো খেলবেন, ভ্যালোরেন্ট, অ্যাপেক্স লেজেন্ড, তারপর ফোর্টনাইট, এগুলোতে যেগুলো সিপিইউ লজিক পার্টের যেখানে হচ্ছে অনেক রকমের কাজ আছে, সেখানে কিন্তু PCI Zen 5 এর হেল্প নিয়ে 7500F কিন্তু অনেকটা FPS বুস্ট করতে পারে। স্পেশালি যারা কাউন্টার স্ট্রাইক অথবা CSGO এগুলো খেলেন আর কি, তারা কিন্তু এটা ভালো মতো বুঝবেন। এটা ছাড়া AAA টাইটেলগুলোতে যেখানে একটু জিপিইউ ইন্টেন্সিভ হয়ে যায়, সেখানে কিন্তু 7500F আর 8400F এর মধ্যে খুব একটা ডিফারেন্স অতটা দেখা যায় না, কনসিডারিং দ্য প্রাইস, যে হচ্ছে আপনার কনসিডারিং দ্য ফ্যাক্ট যে এখানে 5-6 হাজার টাকার একটা ডিফারেন্স কিন্তু থাকে, অথবা 4-5 হাজার টাকার একটা ডিফারেন্স থাকে। আর লাস্ট টেকওয়েটা হচ্ছে 7500F আর 7600, এই দুইটা প্রসেসরের মধ্যে কোনো ডিফারেন্সই নাই সেরকম, দুইটা একদমই সেম প্রসেসর। দ্য অনলি ডিফারেন্স ইজ 7500F আইজিপিইউ ছাড়া আসে, 7600টা আইজিপিইউ সহ আসে। তো কেউ যদি ডেডিকেটেড হচ্ছে আপনার জিপিইউ নেন, তাহলে কোনো ক্ষেত্রে তার 7600 নেওয়ার কোনো দরকার নেই, গো ফর 7500F। এক্সট্রা যদি 2-3 হাজার টাকা বাঁচাতে পারেন, সেটা দিয়ে একটা ভালো জিপিইউ বা ভালো দেখতে জিপিইউ বা অন্য কোনো জায়গায় একটু ইনভেস্ট করতে পারেন, কোনো রকমের প্যারা নেই। আর যদি আইজিপিইউ লাগে, তাহলে সেই ক্ষেত্রে 7600 আপনারা নিতে পারেন, কোনো রকমের প্যারা নেই। তো এই টেস্টগুলো থেকে আমরা এটা পাইলাম যে আসলে Ryzen 5 এর যে সিনারিওটা, এটার যে জেনারেশনাল আপলিফটমেন্টটা, সেটা কিন্তু খুবই ভিজিবল। অ্যান্ড আমরা যেহেতু 5090 দিয়ে করছি, এর জন্য হয়তো বা বেশি দেখা যাচ্ছে আপনার যে ইয়েটা FPS এর ব্যাপার স্যাপার, কিন্তু রিয়েল লাইফে দেখা যাচ্ছে যে Ryzen 5-কে আসলে মানুষজন 4060, 5060 বা 5070 বা 4070 এর উপর আসলে যায় না। সেই ক্ষেত্রে কিন্তু এই যে ডিফারেন্সগুলো, সেগুলো কিন্তু আরেকটু করে স্কুইজ হয়ে আসবে বা কমে আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে ওকে ফাইন, আসলে আপনারা যে কোনোটা নিতে পারেন। এখনও 5600 কিন্তু একটা গুড চয়েস বাজেট সেগমেন্টে, খালি 5600 যেটা নো ক্যাপ। তো এই ছিল মোটামুটি ভিডিওটা, কেমন জানাতে পারেন। আর কোন কোন বেঞ্চমার্ক চান সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমরা ট্রাই করব। আমাদের একটা গ্রুপ আছে টেকলিক বাংলাদেশ, সেটাতে নিচে জয়েন হয়ে যেতে পারেন। তো এখানে অনেক রকমের আড্ডাবাজি হয়, এগুলো নিয়ে কথা বলতে হবে। তো দেখাবো না কোনো ভিডিওতে, তার জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।